আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত হচ্ছে বি স্পোর্টস কালচারের পক্ষ থেকে। আজকে ফার্স্টে আমরা আলোচনা করবো ইন্ডিয়া স্কোয়াড নিয়ে এবং সেকেন্ড আলোচনা করবো বাংলাদেশ স্কোয়াড নিয়ে। আজকে কেমন হতে পারে ইন্ডিয়া স্কোয়াড, কেমন হতে পারে বাংলাদেশ স্কোয়াড। ফার্স্টে আমরা ব্যাটিং সাইড দেখবো, ইন্ডিয়ার ব্যাটিং সাইডে কে কে আছে, ইন্ডিয়ার অলরাউন্ডিং সাইডে কে কে আছে, ইন্ডিয়ার বোলিং সাইডে কে কে আছে। একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে ইন্ডিয়ার স্পিন বল অনেক বেশি, তারা পেসে একটা ঢুকতে পারে, সেই জায়গাটা একটা প্রশ্ন উঠতে পারতো, কিন্তু সেখান থেকে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার যে অলরাউন্ডিং সাইড অর্থাৎ হার্দিক পান্ডিয়া সেই জায়গাটু তিনি গ্যাপ পূরণ করে দিয়েছেন। হার্দিক পান্ডিয়া পেস বোলিং একটা অপশন হতে পারে, এমন অপশন তিনি পেস বোলিং অপশন হতে, কিন্তু শেষ পর্যন্ত তিনি সার্ভিস সম্পূর্ণ ব্যাটিং বোলিং দুইটা দিতে পারবে কিনা তার একটা প্রশ্ন হতে পারে। কারণ দেখেন, একটা বলার যখন 10 ওভার বোলিং করছে, 10 ওভার বোলিং করার পর সে যখন ব্যাটিং এ ভালো একটা পটেনশিয়ালি দেখা যাচ্ছে, তখন কিন্তু তার একটা ফিটনেসের একটা ব্যাপার হয়। সবকিছু মিলিয়ে কিন্তু এই ম্যাচটি একটা কঠিন একটা ম্যাচ হতে পারে। সেখানে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে, ইন্ডিয়ারও জয়ের সম্ভাবনা আছে, দুই দলেই জয়ের সম্ভাবনা আছে। দুই দলেই দেখা যাক কি হয়। প্রথমে আমরা ফার্স্টে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা করি। ফার্স্টে বাংলাদেশ স্কোয়াডে ওপেনিং থাকতে পারে সৌম্য সরকার এবং তানজিদ তামিম। 3 নম্বরে থাকতে পারে নাজমুল শান্ত, 4 নম্বরে থাকতে পারে জাকির আলী অনেক, এবং 5 নম্বরে থাকতে পারে মুশফিকুর রহিম, এবং 6 নম্বরে সেখান থেকে থাকতে পারে হচ্ছে রিশাদ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবং রিশাদ হোসেন। এই দুইজন হয়তোবা খেলা ধরন অনুযায়ী তারা দুই জায়গায় হয়তোবা নামতে পারে। তারপরের অবস্থানে সেখানে থাকতে পারে হচ্ছে নাসুম আহমেদ থাকতে পারে তারপর অবস্থানে, এবং তারপর অবস্থানে থাকতে পারে নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, এবং সেখানে থাকতে পারে তাসকিন আহমেদকে বাদ দিয়ে আপনি আপনার স্কোয়াডটা সাজাচ্ছেন, মানে আপনি একটা বড় একটা গোলকধাঁধার মধ্যে আছেন। কারণ তাসকিন আহমেদকে আপনার সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে তাকে নিতে হবেই। সেকেন্ড অপশন হচ্ছে মোস্তাফিজুর রহমানকে আপনার নিতে হবে, এবং নাহিদ রানা এই পিচের জন্য একটা এক্সপেক্টর হতে পারে। তারা ইন্ডিয়া সাম্প্রতিক একটা টেস্ট ম্যাচ খেলেছেন, সেখানে অভিজ্ঞতা ভালো। নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন নাহিদ রানা কোনো প্রতিপক্ষ নিয়ে ভাবেন না, তিনি তার নিজের মতো করে তার খেলাটা খেলে যান। অর্থাৎ এই জায়গার মধ্যে বেস্ট একটা অপশন হতে পারে নাহিদ রানা। অর্থাৎ বাংলাদেশের টপ 11 যেটা, এই 11 নিয়ে যদি বাংলাদেশ সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তাহলে হয়তো বা ইন্ডিয়ার বিপক্ষে জিতা অনেক বেশি সম্ভব। তারপর সেকেন্ডে আলোচনা করবো ইন্ডিয়া স্কোয়াড নিয়ে। ইন্ডিয়া স্কোয়াডে ওপেনিং এ ব্যাটিং এ নামছেন রোহিত শর্মা এবং শুভমান গিলের তাদের যে ব্যাটিং পটেনশিয়ালিটি খুব ভালো, কিন্তু সেখান থেকে যদি বাংলাদেশ ভালো একটা কামব্যাক দিতে পারে, রোহিত শর্মার দুর্বল পয়েন্টগুলোতে যদি তাসকিন আহমেদ খুব ভালো দুর্দান্ত বোলিং করে যেতে পারে, তাহলে হয়তো বা সেখান থেকে বাংলাদেশ ভালো একটা প্রথমেই ভালো একটা শুরু পেতে পারে। সেকেন্ডে আছে হচ্ছে গিয়া শুভমান গিলও ব্যাটিং পটেনশিয়ালিটি খুব ভালো, কিন্তু সেখানে তাসকিন আহমেদও কম জান না, মুস্তাফিজুর রহমানও কম জান না, নাহিদ রানাও কিন্তু কম জান না, স্পিন বোলাররাও আছে। সেই দিকে আমার কাছে মনে হয় সেখানে শুভমান গিলকে হ্যান্ডেল করা যাবে। এবং তারপর আছে হচ্ছে গিয়া বিরাট কোহলি। আমরা দেখেছি বিরাট কোহলির অনেকটা অফ স্পিনে যদি অফ স্পিন করা হয়, অনেকটা ফিস স্টাম্প থেকে যদি স্টাম্পে ঢুকানো হয়, সেই বলগুলো বিরাট কোহলি তো ঢুকেন। আবার যদি ফিস স্টাম্পে যদি পেস বোলার বোলিং করেন, সেখান থেকেও বিরাট কোহলি ঢুকেন। অর্থাৎ বিরাট কোহলির এখনো পর্যন্ত দুইটা দুর্বল পয়েন্ট আছে স্পিনারদের জন্য, পেস বোলারদের জন্য। তারা যদি সেই দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করতে পারে, তাহলে হয়তো বা বিরাট কোহলির খেলাটা তো ভালো হবে না। কারণ বিরাট কোহলির এখন বাংলাদেশের সাথে বিরাট কোহলির এভারেজ প্রায় 70+। এর 70+ এভারেজ থাকার সত্ত্বেও যদি দুর্বল পয়েন্টগুলোতে যদি বাংলাদেশ আঘাত করতে পারে, তাহলে হয়তো বা বিরাট কোহলি বাংলাদেশের জন্য ভালো কিছু করে আনতে পারবে না। তারপর আমরা দেখবো হচ্ছে গিয়া শ্রেয়াস আয়ারের কথা। শ্রেয়াস আয়ার একটু লং হ্যান্ডে খেলেন, তার হাতটা তিনি লং হ্যান্ডে খেলেন, তিনি সেইভাবেই খেলেন। যদি তাকে ওই রকম করে বলতে হয়, তাদের যে গেম প্ল্যান অনুযায়ী খেলা হয়, তাহলে হয়তো বা শ্রেয়াস আয়ার ভালো কিছু করতে পারবে না। তারপর হচ্ছে কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া আপনার এই ম্যাচে থাকবেনই, কারণ হার্দিক পান্ডিয়া তাদের হচ্ছে গিয়ে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার তারা রাখবে। কারণ তাদের দলে পেস বোলার আছে হচ্ছে গিয়ে দুইজন, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ শামি আছেন, এবং হচ্ছে গিয়ে আশদীপ সিং আছে। মোহাম্মদ শামি এবং আশদীপ সিং এর সাথে হার্দিক পান্ডিয়া ভালো একটা কন্ট্রিবিউশন রাখবে। হয়তোবা তারা এই জন্যই হার্দিক পান্ডিয়াকে অবশ্যই 100% চয়েস হিসেবে হার্দিক পান্ডিয়াকে তাদের দলে রাখবেন। এবং তারপরে খেলতে পারে, তারপরে সেখানে খেলবে রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ট। এই দুটো জায়গা পুরো ফিক্সড, কারণ এই দুটা জায়গার বিপক্ষে আপনি কোনো কথা বলতে পারেন। কারণ তারা হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজাকে তার যে কোনো কন্ডিশনেই তাকে নামাবে, কারণ তিনি ওইরকম পটেনশিয়াল, তার অভিজ্ঞতা ততটুকু আছে যে তিনি খেলতে পারবেন। তারপরে আছে হচ্ছে গিয়ে কুলদীপ যাদবকে এই কন্ডিশনের জন্য হয়তোবা ইন্ডিয়া টিম সিলেক্ট করবে, কারণ এই যে এই পিচটা একটা স্পিন ফ্রেন্ডলি, হয়তোবা সেখান থেকে কুলদীপ যাদব টিকে যেতে পারেন। তারপরে অবস্থানে আসছে গিয়ে মোহাম্মদ সামি, এবং সেখান থেকে আছে হচ্ছে গিয়া আশদীপ সিং, মোহাম্মদ সামিকে চাইবে ডানহাতি বোলার হিসেবে, এবং আশদীপ সিংকে বাহাতি পেস এটাকে তারা অবশ্যই নিতে চাইবে। কমেন্ট বক্সে আপনার মন্তব্য এবং মতামত জানতে চাই।